এই সেগমেন্টে প্রত্যেক সপ্তাহে আমরা কথা বলি প্রত্যেক উইকে ঘটে যাওয়া যে কোনো একটি বেশ জমজমাট ম্যাচ অথবা বেশ বহুল আলোচিত কোনো জিনিস নিয়ে বা কোনো একটা পয়েন্ট নিয়ে। বাট এই সপ্তাহে তেমন কোনো কিছু নিয়ে আমরা কথা বলবো না। আমাদের কথা বলতে হবে এই সিজনে আর্সেনাল কীরকমভাবে খেলছে তা নিয়ে। আর্সেনাল এই সিজনে মানে তারা যে ফাইনালি ঘুরে দাঁড়াতে পেরেছে এটা হয়তো তারা প্রমাণ করতে পারছে এই সিজনে। মিকেল আর্তেতা মেবি ফাইনালি ফিগার আউট করে ফেলেছেন যে আর্সেনালকে তিনি কীভাবে খেলাতে চান। এই সিজনে তারা যে কত দুর্দান্ত পারফরমেন্স করছে তা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। আর তাদের ডিফেন্স লাইন, ও মাই গড, তা নিয়ে তো কথা বলতেই হয়। তাদের কি দুর্দান্ত ডিফেন্স লাইন নিয়ে তারা খেলছেন, কি চমৎকার খেলছেন তারা। মানে তারা এই প্রিমিয়ার লিগের মেবি 10টা ম্যাচে তারা মাত্র 3টা গোল হজম করেছেন। আর লাস্ট কয়েকটা ম্যাচে তো তারা একটা সিঙ্গেল শট অন টার্গেটও ফেস করেনি। তো তাতেই বোঝা যাচ্ছে যে তারা কি দুর্দান্ত ডিফেন্স লাইন নিয়ে খেলছেন। স্যার অ্যালেক্স ফার্গাসন একটা সময় বলেছিলেন যে অ্যাটাকস উইন্স ইউ গেমস অ্যান্ড ডিফেন্স উইন্স ইউ টাইটেলস। সো এখন দেখার বিষয় যে তাদের এই ডিফেন্স এবার তাদের এত বছরের খরা কাটিয়ে তাদেরকে টাইটেলস উইন করতে সাহায্য করবে কিনা। এই সপ্তাহে এত চমৎকার কিছু গোল হয়ে গিয়েছে যা থেকে একটা সেরা গোল বেছে নেওয়া মানে আমার পক্ষে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার হয়ে গিয়েছে। এত সুন্দর গোল থেকে কোনটা বেছে নিব ভাই বলেন? যদি রাশফোর্ডের গোলটার কথা বলতে হয় এলসের বিপক্ষে, তাহলে কি চমৎকার একটা গোল ছিল। মানে গোলকিপারের মাথার উপর থেকে নিয়ার পোস্টে এভাবে একটা পাওয়ারফুল শট চালানো যেটা বারে লেগে গোল পোস্টে ঢুকে গেল, কি চমৎকার একটা গোল ছিল। তারপর জিলেন্সকির সেই ভলিতে আউট অফ দ্য বক্স ভলিতে করা গোলটি, কি চমৎকার একটা গোল। আর তারপর তো অ্যান্থনির কথা বলতেই হয়। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তিনি যখন বেতিসে চলে গেলেন তারপর তো তিনি চমৎকার খেলছেন, বরাবরই তিনি চমৎকার খেলে যাচ্ছেন বেতিসের হয়ে। আর লাস্ট উইকে তো তিনি মানে ম্যাচ সেরা পারফরমেন্স দিয়েছেন, তিনি ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন। আর ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন। আর তিনি উইকের সব থেকে বেস্ট প্লেয়ার হওয়ারই দাবিদার। আর তিনি যে পারফরমেন্স দিয়েছেন 2 গোল 1 অ্যাসিস্ট, আর দুটি গোলই এত চমৎকার গোল ছিল যা দেখার মতো। দুটো গোলই খুব দূর থেকে শট, আউট অফ দ্য বক্স, খুব দূর থেকে পাওয়ারফুল শট নিয়েছেন। এই দুটি গোল নিয়ে তো কথা বলতেই হয়, কিন্তু এই সকল গোলকেও ছাপিয়ে আমার কাছে সেরা গোল হিসেবে বেছে নিতে হচ্ছে আলভারো কারেরাসের সেই গোলটি যা তিনি করেছেন ভ্যালেন্সিয়ার বিপক্ষে। মানে কি চমৎকার একটি গোল। এই অ্যাঙ্গেল থেকে এখান থেকে একটা ফুল ব্যাকের এইরকম একটা গোল করাটা খুবই অস্বাভাবিক। মানে ওই জায়গা থেকে নর্মালি ফুল ব্যাকরা করে থাকে কি, তারা ক্রস করে বক্সের ভিতরে কেউ হয়তো ট্যাপ ইন দিবে অথবা হেড দিয়ে গোলটি করে ফেলবে, কিন্তু তিনি কোনো কি সেখান থেকে একটু শর্ট নিলেন গোল। আর বলটি এমনভাবে গেল মনে হচ্ছিল হয়তো একটু নাকেলও হয়েছিল বলটি। যাই হোক, গোলটি হয়তো রিয়াল মাদ্রিদের জেতাতে তেমন ইম্প্যাক্ট ফেলেছে কিনা আমার কাছে মনে হয় না, কারণ অলরেডি তারা 3-0 লিডে ছিলেন। আর তার গোলটি হওয়ার পর তো 4-0 হলো। তো গোলটি ইম্প্যাক্ট হিসেবে না, বাট গোলটির যে সৌন্দর্য ছিল সেই সৌন্দর্যের ভিত্তিতে আমাকে এই সপ্তাহের সেরা গোল হিসেবে এই গোলটাকে বেছে নিতে হচ্ছে। এই উইকে তেমন কোনো শকিং মোমেন্ট ঘটে যায়নি যা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তবে পাওলো দিবালার যে ইনজুরি, এটা যে রোমার জন্য কতটা শকিং তা তো আমরা সবাই বুঝতেছি। কারণ তিনি কতটা ইম্পর্ট্যান্ট এস রোমার জন্য তা তো আমরা দেখেছি যে তিনি কতটা ইম্প্যাক্ট রাখেন তাদের ম্যাচে। আর এই লাস্ট ম্যাচে তার ইনজুরি হওয়ার কারণে এসি মিলানের এগেনস্টে আর কি যখন তিনি ইনজুরিতে ভুগলেন তারপরে ম্যাচটি তাদের 1-0 হারতে হলো। মানে কি বলা যায় যে তিনি তার এই ইনজুরি হওয়ার কারণে যে কতটা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়েছে এস রোমার স্কোয়াডে তো বা মাঠে, তা তো আমরা বুঝতেই পারছি। সো এখন দেখা যাক কিভাবে ঘুরে দাঁড়াতে পারে এস রোমা এবং সিজন কিভাবে আগাতে পারে তারা। যাই হোক, এদিকে আমরা চোখ রাখবো। ইউরোপিয়ান ফুটবলে লিগগুলো সরে গিয়ে আবারও চলে এলো ইউসিএল নাইট। চ্যাম্পিয়ন্স লিগ আবারও শুরু হতে যাচ্ছে। যতক্ষণে এই ভিডিওটা আপলোড হবে ততক্ষণে মেবি একদিন চলে গিয়েছে। সো এই উইকের সব থেকে হাই ভোল্টেজ দুটি ম্যাচ লিভারপুল এবং রিয়াল মাদ্রিদ, আর পিএসজি এবং বায়ার্ন মিউনিখের দুটি ম্যাচ অলরেডি হয়ে গিয়েছে। সো আমরা ওটা নিয়ে কথা বলেছি আরেকটা ভিডিওতে, আপনারা যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন ভিডিওটি। আর যেহেতু ওই দুটি ম্যাচ নিয়ে কথা বলতে পারছি না, সো আমাদের আরেকটা ম্যাচ নিয়ে কথা বলতে হয়, যেটা হচ্ছে
ম্যানচেস্টার সিটি ভার্সেস ডর্টমুন্ড। মানে ম্যানচেস্টার সিটি আর ডর্টমুন্ড এরা বেশ কয়েক মৌসুম ধরেই একে অপরের বিপক্ষে খেলছেন এই চ্যাম্পিয়ন্স লিগে, বাট প্রত্যেকবারই শেষ হাসিটা হেসে যান হচ্ছে পেপ গার্দিওলা। মানে তেমন কোনো কিছু করতে পারেন না ডর্টমুন্ড ম্যানচেস্টার সিটির এগেনস্টে। আর কীভাবে বা করবে? ম্যানচেস্টার সিটির যে আগ্রাসন ছিল বা তারা যেভাবে খেলছিলেন তাকে দমানো আসলেই ইউরোপের বড় বড় ক্লাবদের পক্ষে বেশ কষ্টদায়ক হয়ে যাচ্ছিল। কিন্তু এই সিজনে আমরা দেখেছি যে ম্যানচেস্টার সিটি কিছুটা খাবি খাচ্ছে, মানে তারা তেমন ভালো পারফরমেন্স করতে পারছেন না। আর তারও বেশ কারণ রয়েছে, কারণ এই সিজনে যদি আমরা লক্ষ্য করে থাকি, এই সিজনে সব থেকে বেশি মানে একাই ক্যারি করে যাচ্ছেন বলতে গেলে আর্লিং হালান্ড। কারণ ম্যানচেস্টার সিটির সর্বাধিক গোল দেওয়া যেই প্লেয়ারটি তিনি হচ্ছে আর্লিং হালান্ড। আমরা যদি এই লিস্টটা দেখি যে ম্যানচেস্টার সিটির হয়ে এই সিজনে লিগে সব থেকে বেশি গোল কারা করেছেন, তাহলে সবচেয়ে বেশি গোল করেছেন আর্লিং হালান্ড 13টি, এবং এরপরেই সেকেন্ডে যে রয়েছেন তিনি হচ্ছে ম্যানচেস্টার সিটির কোনো প্লেয়ার না। এ দুটি হচ্ছে মানে এরপরে যে গোল করেছেন তিনি হচ্ছেন ওন গোল, মানে বিপরীত টিমের একজন খেলোয়াড় তাদের এগেনস্টে মানে গোল করে বসছেন নিজের জালে। সো ওন গোল হয়েছে ম্যানচেস্টার সিটির হয়ে 2টি। মানে এটা কোনো কথা? একটা টিমে মানে একটা সিঙ্গেল স্কোরার, আর কোনো স্কোরার নেই। আর তো দেখেন তাও তো ডিফারেন্সটা কত বড়, কোথায় 13 আর কোথায় 2। এরপরে মেবি রয়েছে রেইন্ডার্স, তারপর রায়ান চেরকি, এইসব প্লেয়াররা রয়েছে এরপরে, তাও কত বড় ডিফারেন্স। সো আমার কাছে মনে হয় যেহেতু এই আর্লিং হালান্ড তার ফর্মার ক্লাবের এগেনস্টে আবারও খেলবেন, সো কোনোভাবে যদি ডর্টমুন্ড এই আর্লিং হালান্ডকে নিউট্রালাইজ করতে পারে তাহলে হয়তো ম্যাচটা বের করে নিয়ে আসতে পারে ডর্টমুন্ড। সো যাই হোক, এরকম আরও আলোচনা নিয়ে আমি আবারও আসবো আগামী সপ্তাহে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।